সঙ্গে বিস্তারিত কথা বলি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, এবং আজকে যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানটিতে আমার অতিথি বাংলাদেশ সরকারের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে স্বাগত জানাই যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ এই সময় দেওয়ার জন্য। আমি শুরুতেই প্রশ্নেই চলে যাই। প্রথমেই যে প্রশ্নটি করতে চাই যে সারা দেশে এই যে অস্থিরতা, এই যে মনে হচ্ছে সরকার কোনো কিছুর সেভাবে নিয়ন্ত্রণে নাই, তার একটা বড় কারণ কি এই যে আসলে প্রশাসনে, পুলিশ প্রশাসনে একটা অস্থিরতা, এবং 7 মাসে আসলে কোনো স্থিরতা আনা সম্ভব হয়নি, এটা একটা কারণ বলে মনে করেন কিনা? হ্যাঁ, এটা অন্যতম প্রধান কারণ বলতে পারেন। রাষ্ট্র পরিচালনার সক্ষমতা একটা বড় কারণ। যারা রাষ্ট্র পরিচালনা করবেন, সরকার, সেই সরকারের নাম যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনের মধ্য দিয়ে গড়া সরকার, বা ফ্যাসিবাদী সরকার, স্বৈরতান্ত্রিক সরকার, বা সেনাবাহিনীর সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সেনা সরকার, অনেক ধরনের সরকার থাকতে পারে। তো সরকারের নাম যাই হোক, সরকারের সক্ষমতা মানে সরকারের যারা আছেন তাদের সক্ষমতা এবং তাদের নেতৃত্ব একটা বড় প্রশ্ন। সেই সক্ষমতা এবং নেতৃত্বের দুর্বলতা থাকলে অন্য জায়গায় নানান অস্থিরতার সৃষ্টি হয়। তো সেখানে প্রশাসন একটা অন্যতম জায়গা, প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগ। সেটা রাষ্ট্রের এই যে 3টা প্রধান জায়গা যেখানে গণকর্মচারীরা কাজ করেন এবং আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে যাদের অনেক কাজ আছে। তো তারা ঠিকভাবে যদি কাজ না করেন, তাদের ঠিকভাবে যদি পরিচালিত করা না যায়, নেতৃত্ব না দেওয়া যায়, তাদেরকে মোটিভেট না করা যায়, তাহলে অস্থিরতা দূর করা খুব বড় একটা চ্যালেঞ্জ এবং অস্থিরতা দূর করা প্রায় অসম্ভব হয়ে যায়। তো 5ই আগস্টের পরে 2-3 দিন সরকার ছিল না, তারপরে তো ডক্টর ইউনূসের নেতৃত্বে, নোবেল লরেট, ওনার নেতৃত্বে একটা সরকার গঠিত হয় এবং সরকার গঠিত হওয়ার পর থেকে তারা যে কঠোরভাবে পরিস্থিতি মোকাবেলা করার প্রচেষ্টা বা তাদের বার্তা, কঠোর বার্তা দেওয়া, সেরকম বার্তা তারা তখন দিতে পারেননি। মানে ওই যে প্রথম রাতেই বিড়াল মারার কাজটা হয়তো তারা করতে পারেননি। এর মধ্যে দেশে একটা অ্যানোমি সিচুয়েশন তৈরি হলো। সমাজবিজ্ঞানী ডুরখাইম এই অ্যানোমি সিচুয়েশন অনেক ব্যাখ্যা দিয়েছেন। তো এরকম একটা বড় গণ অভ্যুত্থানের পরে পৃথিবীর দেশে দেশে আমরা কিছু অরাজকতা, কিছু আইন শৃঙ্খলা বিনষ্ট হওয়া, কিছু মানুষের অতি উৎসাহ, সামাজিক শৃঙ্খলা ভেঙে যাওয়া, এগুলো আমরা দেখি। বাট কতদিন দেখবো, সেটা একটা বড় কোশ্চেন। তো সেই জন্যই আমি বললাম যে যখন তারা সরকার গঠন করলেন তখন সেই সরকারের পক্ষ থেকে যে ক্লিয়ার মেসেজ দেওয়া যে আপনারা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে, একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা দেশ থেকে চলে গিয়েছেন, সরকার নাই, এবং সেই কারণে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং এই সরকারের প্রতি আপনাদের আস্থা বিশ্বাস রাখেন। যে সমস্ত সমস্যা আছে, আইন আছে, আমরা সেগুলো প্রয়োগ করব, সমস্যার সমাধানের প্রচেষ্টা করব, ভবিষ্যতে একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করব, যা যা করণীয় আর কি, সেসব বিষয়ে তাদের ক্লিয়ার ব্যাখ্যা দিয়ে সকলকে থামানোর দরকার ছিল। কিন্তু সেটা প্রথম দিক থেকে তারা থামাতে পারেননি এবং যেখানে সেখানে মব ক্রিয়েট হয়েছে। একটা ডেমোক্রেসির পরিবর্তে, মানে ফ্যাসিবাদের পরিবর্তে, যদি তাদেরকে আমরা ফ্যাসিবাদ বলি, স্বৈর শাসনের পরিবর্তে এখন মবক্রেসি আমরা দেখতে পাই সব জায়গায়, মবের মুল্লুকের মতো অবস্থা। তো সেই অবস্থা থেকে সরকারকে বের হতে হবে এবং বের হওয়ার জন্য তাদের প্রশাসন দরকার, পুলিশ দরকার এবং বিচার বিভাগকে দরকার, এবং তাদেরকে নেতৃত্ব দেওয়া দরকার এবং তাদেরকে পরিচালিত করা দরকার ঠিকভাবে। সেখানে তারা নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছেন। মব আমরা তো দেখলাম মব গিয়ে মানে আপিল বিভাগ পরিবর্তন করে ফেললো, হাইকোর্ট বিভাগ পরিবর্তন করে ফেললো, মব আমরা সচিবালয়ের ভেতরে দেখলাম, এবং আমরা দেখলাম যে সরকার অবসরে যাওয়া অতিরিক্ত সচিবদের এনে সচিব পদে নিয়োগ দিচ্ছেন, যাতে মানে একটা তাদের পছন্দ মতো প্রশাসনকে যাতে তারা ঢেলে সাজাতে পারেন। এবং সেটা কিন্তু আগস্টে, মানে পরপর এসব ঘটনাগুলো ঘটে গেল। তো সেই বিচার বিভাগ নিজেদের মতো সাজিয়ে নিলেন, তারা প্রশাসনকে নিজের মতো সাজিয়ে নিলেন, এবং ডক্টর ইউনূস বলছেন যে তারা অভিজ্ঞ নন, মানে উপদেষ্টারা কেউ সরকার চালাতে অভিজ্ঞ নন। আসলে তো রাজনৈতিক সরকারগুলো যখন আসে তারা তো
সরকার চালানোর অভিজ্ঞতা নিয়ে আসে না, অভিজ্ঞতাটা থাকে আমলাতন্ত্রের, অভিজ্ঞতাটা থাকে প্রশাসনের। তো নিজেদের মতো এই যে ঢেলে সাজালেন তারা, তারপরেও সেই অভিজ্ঞতার কোনো ছাপ বা একটা প্রশাসনে গতি নেই, সেটা এমনকি উপদেষ্টারাও বলছেন। মানে সেই 7 মাসে চালু হচ্ছে না কেন ব্যাপারটা? সেটা সরকার পরিচালনার সক্ষমতা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই উপদেষ্টা পরিষদের সক্ষমতার অনেক ঘাটতি আছে এবং তারা যাদেরকে কাজে লাগানোর দরকার তাদেরকে ঠিক মতো নেতৃত্ব দিতে পারছেন না, মোটিভেট করতে পারছেন না, কাজে লাগাতে পারছেন না। আপনি যেটা বললেন যে ধরেন কয়েকজন সচিবকে, অতিরিক্ত সচিবকে বাড়ি থেকে ডেকে এনে তাদেরকে কাজে বসিয়ে দিলেন এবং তারা সব কাজ করতে পারবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। এখন ছাত্রদের দাবি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন এটা অস্তিত্ব নাকি নেই, বা সমন্বয়কদের যে দাবি সেটারও অস্তিত্ব নেই। তারা একটা রাজনৈতিক দল করেছেন, তারা নিজেরাই এটা ঘোষণা করেছেন যে ওসবের আর কোনো অস্তিত্ব নেই। কিন্তু গত 7 মাস যখন তাদের অস্তিত্ব ছিল, তারা নানান কথাবার্তা বলতেন, নানান দাবি তুলে ধরতেন, নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করতেন। এখন দেখেন দেশে 17 লক্ষের মতো গণকর্মচারী আছে, এই পুলিশ আছে 2 লক্ষের বেশি। তা আপনি এদেরকে সকলকে তার পরিবর্তন করতে পারবেন না, পারার মতো কোনো বিপ্লব হয়নি বা আমরা সেভাবে গড়ে তুলিনি কোনো কিছু। আপনার তো কোনো ন্যাশনাল গার্ড নাই, গণবাহিনী নাই, বা নিজস্ব বাহিনী আপনি গড়ে তুলতে পারেননি যে আপনি একটা বাহিনী আছে, সে বুর্জুয়া সেনাবাহিনী, বুর্জুয়া পুলিশ বাহিনী, তাদের পরিবর্তন করে আমরা একটা সমাজতান্ত্রিক পুলিশ বাহিনী দিয়ে এটাকে রিপ্লেস করব, সেটা তো আপনার নাই। সুতরাং আপনি এদেরকে দিয়ে কাজটা করতে হবে। এবং আপনি যেটা, সরকার যেটা করেছে সেটা কিছু উপরের লেভেলের পরিবর্তন করেছে নেতৃত্ব লেভেলে, এবং নেতৃত্ব লেভেলের পরিবর্তন করার মধ্যে দিয়েই কিন্তু এই কাজগুলো করা যায়। সেই নেতৃত্ব লেভেলে পরিবর্তনের ক্ষেত্রেও তারা যাদেরকে বাছাই করেছেন, যেটা আপনি বললেন যে তারা অনেক আগেই রিটায়ারমেন্টে চলে গেছিলেন, তাদেরকে ডেকে এনে কাজ দেওয়া হয়েছে, কিন্তু তাদের সাথে যে সংযোগ, যে সেতু বন্ধন, সেটা হয়তো আমাদের গণকর্মচারীদের নেই, পুলিশের নেই। এবং সেখানে পুলিশের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, এমনকি বিচারকদের বিরুদ্ধে নানান মামলা হচ্ছে। এবং এইসব মামলা তো আপনি জানেন যে এসব মামলা হলো খুনের মামলা, যেখানে 1 নম্বর অপরাধী, 1 নম্বর অভিযুক্ত হলেন শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী, তার সাথে 100-150 জন আছেন, আরো নাম জানা অনেক লোকজন আছেন। এখানে সচিবরা আছেন, আইজিপি আছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, এবং মামলা হচ্ছে এবং কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন, তাদেরকে জেলখানায় পাঠানো হচ্ছে। তো এখন আপনি যে সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে, সেই সিচুয়েশনে যে কোনো গণকর্মচারী ভাবতে পারছেন না যে তারা কাজটা কিভাবে করবেন, এবং তাদেরকে সেরকম পরিষ্কার রূপরেখা দেওয়া হচ্ছে না যে তো আপনারা এইভাবে কাজটা করেন। এইভাবে মানে কি, এইভাবে ব্যাখ্যা হলো একদম পরিষ্কার, আপনি সংবিধান, বিধিবিধান, আইন মোতাবেক কাজ করবেন। দেশের যা প্রচলিত আইন আছে, আপনি যখন আইন বদলাবেন তখন সেই বদলানো আইনে কাজ হবে। তো তাদেরকে সেইটা বলা এবং তাদেরকে সুরক্ষা দেওয়া। আপনি সুরক্ষাও দিতে পারবেন না, নেতৃত্ব দিতে পারবেন না, আপনি এরকম কঠোর নির্দেশনাও দিতে পারবেন না। তারপরে তো আমরা প্রত্যাশা করতে পারবো না যে প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, অন্যান্য সংস্থা যারা কাজ করেন সরকারের, তারা সবাই মিলে একেবারে সুন্দর মতো কাজকর্ম শুরু করে দিবে এবং কাজকর্ম করবে। অনেকেই অপেক্ষা করছেন যে কালকে আমার কি হবে আমি তো জানি না, অনিশ্চিত, শঙ্কা, ভয়, অবিশ্বাস, এইসব থাকলে তো আপনি প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগের কাছ থেকে যে কাজটা করা দরকার জনগণের জন্য, জনকল্যাণের জন্য, রাষ্ট্রের জন্য, সেটা করানো সম্ভব নয়, এবং সে কারণেই সম্ভব হচ্ছে না। কিন্তু বিচার তো আবার হতে হবে, মানে একদিকে ধরেন ওই যে মানে গণপ্রশাসনের কর্মচারী কর্মকর্তাদের বিষয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে, পুলিশ প্রশাসনের তো হত্যার অভিযোগ আছে। জুলাই আগস্টেই মানে তাদের গুলিতে বিপুল পরিমাণ মানুষ নিহত হয়েছেন, সেই হত্যার বিচার হতে হবে। তারপর আছে মানে ফ্যাসিবাদের দোসর আপনি ছিলেন কি ছিলেন না সেটা চিহ্নিত করেও বিচারের দাবি আছে। তো এই বিচার প্রক্রিয়ারও তো একটা জোরদার দাবি আছে। তো বিচার আর প্রশাসন একসঙ্গে চলতে পারে না আপনি বলছেন, কিন্তু তাহলে কি মানে সব থামিয়ে নতুন করে মানে আবার সংস্কারের একটা জোর দাবি, জোর চাহিদা আছে এই বৈষম্য বিরোধী ছাত্র যারা এখন নতুন দল গড়েছে, নতুন সেকেন্ড রিপাবলিকের কথাও বলছে। মানে আসলে দুটো একসঙ্গে চলার সম্ভব নয় আপনি বলছেন, এবং সম্ভব নয় সেটা বোধহয় 7 মাসে বোঝা যাচ্ছে। কিন্তু আবার সেটাও তো জরুরি, মানে এই পরিষ্কার কর্মসূচিটাও তো বোধহয় জরুরি।
না, আমি এটা বলিনি যে বিচার আর প্রশাসন একসাথে চলবে না। বিচার তো চলতেই হবে। বিচারের প্রক্রিয়া চলবে, ন্যায্যতার ভিত্তিতে বিচার হবে, নিরপেক্ষ বিচার হবে, এবং বিচার প্রার্থী তিনি যেন বুঝতে পারেন তার বিচারটা সঠিকভাবে পাচ্ছেন, যার বিচার করা হচ্ছে তিনিও যেন বুঝতে পারেন যে তার সঠিক বিচার হচ্ছে। সুতরাং বিচারিক প্রক্রিয়া নিয়ম অনুযায়ী চলবে, সংবিধান অনুযায়ী চলবে, দেশের আইন অনুযায়ী চলবে। আমি যেটা বলার চেষ্টা করছি বা যেটা বলছি পরিষ্কারভাবে, সেটা হলো যে আপনি বিচার করেন, কোনো অসুবিধা নেই। তো আপনি তো যেসব মামলা করবেন সেই সমস্ত মামলার একটা ভিত্তি থাকতে হবে। আপনি দুর্নীতির বিচার করবেন, খুব ভালো কথা। আপনি গণহত্যার বিচার করবেন, খুব ভালো কথা। কিন্তু আপনি যেভাবে মামলা দায়ের করা হচ্ছে এবং সেসব মামলার তদন্ত করাও সম্ভব হচ্ছে না, বিকজ আপনি যে মামলা করেছেন সেই মামলার ভিত্তি খুবই দুর্বল। সুতরাং ওই রকম মামলা করে তো ওই বিচার হবে না। যে বিচারটা ন্যায়সঙ্গত বিচার, সেটা চলতে থাকবে। এখন আপনি তো দেশের 2 লক্ষ পুলিশের বিচার করতে পারবেন না। স্বাভাবিকভাবে 2 লক্ষ পুলিশ গণহত্যার সাথে যুক্ত ছিল না। এটা কমান্ড লেভেলে কেউ কেউ হয়তো আদেশ দিয়েছেন, এবং কমান্ড লেভেলের আদেশে কোন কোন আমাদের পুলিশের কর্মকর্তা বা পুলিশের সিপাহী, কনস্টেবল, তারা তাদের বন্দুক ছিল, তারা গুলি চালিয়েছেন, এবং এটা একটা আদেশের ভিত্তিতে করেছেন। তো সেগুলোর আপনি তদন্ত করতে হবে, পরিষ্কার স্বচ্ছ তদন্ত। এবং তারপরে যদি কাউকে অপরাধী মনে হয় আইন ভঙ্গের জন্য বা বেআইনি কাজ করার জন্য বা আইনের অপব্যবহার করার জন্য, তখন আপনি তাদের বিচার করবেন। সে কারণে বাকিদেরকে তো আপনি সুরক্ষা দিবেন, বাকিদের কাজে লাগাতে হবে, তাদেরকে কাজে আনতে হবে এবং তাদেরকে নেতৃত্ব দিতে হবে। এখন আপনি সেই সুরক্ষা এবং নেতৃত্ব ঠিক মতো দেওয়া যাচ্ছে না বলেই গত 7 মাস ধরে পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না। সেই সুরক্ষা এবং নেতৃত্ব দিতে হবে। এর পাশাপাশি আগস্টেরও কত হত্যাকাণ্ড আছে, পুলিশ নিহত হয়েছেন, তো পুলিশ নিহত হয়েছেন সেটাও তো তদন্ত করতে হবে। তদন্ত করে সেটারও স্বচ্ছ তদন্তের মধ্য দিয়ে মামলা, যদি প্রয়োজন হয় মামলা হবে, মামলার পরে তাদের বিচার হবে। সমস্ত বিচারগুলোতে করতে হবে। আপনি তো একটা হত্যার বিচার করবেন বা 1000 হত্যার বিচার করবেন, 300 হত্যার বিচার করবেন না, সেটা তো হবে না। সেই কারণে আপনাকে অনেক স্বচ্ছতা এবং একেবারে ন্যায্যতার ভিত্তিতে, নিরপেক্ষতার ভিত্তিতে তদন্ত করে আপনি বিচারিক প্রক্রিয়াগুলো চালাবেন। এটাতে কোনো অসুবিধা নাই। এবং তার পাশাপাশি আপনি প্রশাসন চালাবেন, পুলিশ চালাবেন, জুডিশিয়ারি চালাবেন, আপনার অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে নির্দেশনা দিবেন, এবং সকল নির্দেশনা বৈধ হতে হবে, আইনসম্মত হতে হবে, এবং সংবিধান মাফিক হতে হবে। এটাই তো আমাদের সমস্যা। আমরা বলছি যে বিগত সরকার, স্বৈরাচারী সরকার, সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তারা সংবিধান অনুযায়ী দেশ চালায়নি, তারা বিধিবিধান অনুযায়ী দেশ চালায়নি, তারা বিধির বাইরে, আইনের বাইরে বিভিন্ন যে পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করেছে, তারা রাজনৈতিক অঙ্গ সংগঠন গুলোকে তাদের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করছে। এগুলোই তো অভিযোগ। তো আপনি তো সেইটার পুনরাবৃত্তি করতে পারবেন না, সেটা হলো আসল জিনিস। সেখানে আপনি ঠিকঠাক করেন। সেই ঠিকঠাক করাটা কতটা হচ্ছে এটা নিয়ে জনমনে অনেক প্রশ্ন, এবং যারা এই কাজগুলো করবেন তারাও ঠিক মতো বুঝতে পারছেন না, যার ফলে তারা ঠিক মতো কাজে লাগতে পারছেন না। আজকে যদি পুলিশ লাঠিচার্জ করে, আজকে যদি পুলিশ সাউন্ড বোমা নিক্ষেপ করে, এবং পুলিশের কাছে যে অস্ত্র আছে, যদি প্রয়োজন হয় তার যদি গুলি চালাতে হয়, যেহেতু এখনো গুলি চালাতে পারছে না, তাহলে সেই অস্ত্র তো লাঠির চেয়ে খারাপ। সেই অস্ত্র নিয়ে আসলে ঘোরাফেরা করারই দরকার নেই, কারণ সেই অস্ত্র লুট হয়ে যেতে পারে। সুতরাং আপনি তাদেরকে যদি অস্ত্র দেন, গুলি দেন, এবং গুলি চালাতে না দেন, তাহলে সেই অস্ত্রগুলো আমরা অস্ত্রাগারে রেখে দিই, তাদেরকে যা যা চালাতে পারবে সেগুলো দেই। তারা যদি বেটন চার্জ করতে পারে বেটন নিক, তারা যদি টিয়ার গ্যাস মারতে পারে টিয়ার গ্যাস নিয়ে যাক, তারা যদি লাঠি চার্জ করতে চায় তাহলে লাঠি নিয়ে যাবে, তারা ঢাল নিয়ে যাবে। এসব করতে হবে, মানে পরিষ্কার হতে হবে প্রত্যেকটা জিনিস। আপনি পুলিশকে অস্ত্র দিবেন, গোলাগুলি দিবেন, আর বলবেন যে না তোমরা কোনো গোলাগুলি করতে পারবে না, এই কোনো ক্রমেই করতে পারবে না, তো সেটা তো হবে না। সেই সব জায়গায় আপনার পরিষ্কার থাকতে হবে, সুরক্ষা দিতে হবে তাদেরকে, এবং তাদেরকে আইন অনুযায়ী কাজ করতে উৎসাহী করতে হবে। কিন্তু এই প্রশ্ন মানে আপনি তো এরশাদ আমলে চাকরিতে যোগ দিয়েছেন, সরকারি চাকরিতে যোগ দিয়েছেন, এবং এরপর খালেদা জিয়ার আমল, শেখ হাসিনার আমল, সেই তত্ত্বাবধায়ক সরকারের আমল, মানে আপনি নানা রকম সরকারের কথা বলছিলেন শুরুতে, সব রকম সরকারের আমলেই আপনার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। মানে বাংলাদেশের নতুন সরকার আসলে এই যে একটা প্রশাসনের রদবদল, পুলিশ প্রশাসনের রদবদল, সেটা তো একরকম রুটিন ওয়ার্কের মতোই ছিল। মানে এবার এতটা ছত্রভঙ্গ হয়ে গেল কি করে? মানে আসলে এই যে, এবং একটা বিশ্বাসের সমস্যার কথা বলছেন, মানে এই এতটা ছত্রভঙ্গ হয়ে গেল কি করে?
মানে পুরো প্রশাসনটাই কি আসলে আওয়ামী প্রশাসন হয়ে গেছিল, তাই ঢেলে সাজাতে হচ্ছে সে কারণে? এবারে পরিস্থিতি তো, একটা সরকার 15 বছর ক্ষমতায় ছিল, যে কারণে সরকারের সাথে প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগের একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। এটা খুবই স্বাভাবিক, সরকারের সাথেই তো তারা কাজ করেন। তো এবারে বেশি ছত্রভঙ্গ হওয়ার কারণ যে আমাদের যে নির্বাচন, 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, বিশেষ করে 18 এবং 24 নির্বাচনে আমাদের রিটার্নিং অফিসারদের, আমাদের পুলিশ সুপারদেরকে, ওসি কে, ইওনো কে অনেক দায়বদ্ধ করা হয় যে তারা নির্বাচনটাকে একেবারে পুরো নষ্ট করে দেওয়ার যে সরকারি চেষ্টা বা দলীয় চেষ্টা, সেটাতে তারা সমর্থন করেছেন, যে কারণে তাদের উপরে মানুষের ক্ষুব্ধতা আছে এবং তারা এটা মনে করেন। বাট এটার ভিতরে কেউ ঢুকতে চান না। যেমন ধরেন একজন রিটার্নিং অফিসার, ডেপুটি কমিশনার, তার কি করণীয় থাকতে পারে? তার তো কাজটা পরিষ্কার, তার অনেক ক্ষমতা, তাকে সবাই বিশ্বাস করেন, তার কাছে অনেক ক্ষমতা থাকে, তিনি অনেক কিছু করতে পারেন। আর একজন রিটার্নিং অফিসার, তিনি কিন্তু সকল কেন্দ্রের দায়িত্ব তার না। কেন্দ্রের দায়িত্ব থাকে প্রিজাইডিং অফিসারের, পোলিং অফিসারদের, এবং 12 লক্ষ মানুষ নির্বাচনের সাথে যুক্ত থাকে। সুতরাং একজন রিটার্নিং অফিসার একটা পোলিং স্টেশনে ভোট নেওয়া, ভোট বন্ধ করা, ভোটের বাক্স রক্ষা করা, ভোট ঠিক মতো গণনা করা, প্রয়োজন বোধে ভোট বন্ধ করে দেওয়া, এসব কাজটা কিন্তু প্রিজাইডিং অফিসার করেন। তো আমাদের দেশে নেতৃত্ব পর্যায়ে যেহেতু সচিবরা আছেন, পুলিশের আইজিপি, ডিআইজি লেভেলের লোকেরা আছেন, এসপি আছেন, ডিসি আছেন, কমিশনার আছেন, সে কারণে এই যে ফ্যাসিবাদী শাসন যেটা বলা হচ্ছে, নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ার যে ক্ষোভটা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে, ফ্যাসিবাদের উল্টা তো হলো গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচন, সেই নির্বাচনী ব্যবস্থা বিনষ্ট করার বিষয়ে প্রশাসন এবং পুলিশকে দায়বদ্ধ করা হচ্ছে, এবং দায়বদ্ধ হওয়ার কারণে একটা ব্যাপক পরিবর্তন। এর আগে আপনি যেটা বলছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ও কিন্তু প্রশাসনের এই সচিব পর্যায়ে এবং জেলা প্রশাসক পর্যায়ে, পুলিশের আইজিপি পর্যায়ে, হেডকোয়ার্টারে এবং পুলিশের এসপি পর্যায়ে একটা রদ বদল করা হয়। কাউকে কাউকে ঢাকায় নিয়ে আসা হয়, কাউকে হেডকোয়ার্টারে নিয়ে আসা হয়, নতুন অফিসার দেওয়া হয়। তো ধরেন যে আপনি কতজন পরিবর্তন হচ্ছে, ধরেন 15 থেকে 20 জন সচিব পরিবর্তন হলেন, কয়েকজন পুলিশের হেডকোয়ার্টারে কিছু পরিবর্তন হলো, আর যদি আপনি 60 জন করে ডিসিও পরিবর্তন করেন, ওখানে 120 জন হলো, এবং তারপরে আপনি মানে এসপি ডিসি সহ, তারপরে যদি আপনি তৃণমূল পর্যায়ে যান, ইওনো ওসি, সেখানে আপনি 200-300 বদলি করলেন। তো মোটামুটি 500 জনের বদলি করলে তত্ত্বাবধায়ক সরকার মনে করতো যে তারা বদলি করার মধ্য দিয়ে একটা মেসেজ দিয়েছেন যে তোমরা আগে যেভাবে দলের সাথে কাজ করেছো, তোমরা এখন দলের সাথে না, তোমরা একটা নিউট্রালি কাজ করবা। মেসেজ ওয়াজ ভেরি ক্লিয়ার। এবং 91, 96, 2001, 2008-এ এইটুক রদ বদলের ফলেই কিন্তু ভালো নির্বাচন করা সম্ভব হয়েছিল। কিন্তু এবারে একেবারে তছনছ হয়ে গেছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। এবং এইবারের যে ঘটনা, সেই ঘটনাটাকে একটু খেয়াল করতে হবে যে এবারে দেশের একজন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, দেশ ত্যাগ করেছেন, এবং কেউ কেউ বলেন পালিয়ে গেছেন। তো এখন দেশের প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, এমপি সাহেবরা, আরো রাজনৈতিক নেতৃবৃন্দ যখন দূরে চলে যান, যখন গোপন আস্তানায় চলে যান বা দেশ ছেড়ে চলে যান, তখন কিন্তু এই যে প্রশাসন যন্ত্র যেটাকে বলি, যে প্রশাসন, পুলিশের উপরে কি হয়েছে এটা আপনি জানেন। কত থানা লুট হয়েছে, থানায় আগুন দেওয়া হয়েছে, পুলিশের উপর মানুষের অনেক বিক্ষোভ ছিল, বাট সেই ক্ষুব্ধতা এমন জায়গায় গিয়েছে যে জায়গায় পুলিশ একটা আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে গিয়েছিল, এবং তাদের অনেকেই নিহত হয়েছেন। তো এই সব কারণে কিন্তু প্রথমেই একটা অ্যানোমি সিচুয়েশন, একটা অরাজকতা এবং আইন না মানার প্রবণতা, আইন নিজের হাতে তুলে নেওয়া, মব ক্রিয়েট করা, মবক্রেসি বানানো, মবের মূল্য বানানো, এসবের মধ্য দিয়ে তাদের যে সাহস, তাদের যে আস্থা, বিশ্বাস, তারা যেভাবে কাজ করতে পারতেন, সেটার পরিবেশটাই নষ্ট হয়ে গেছে, নষ্ট করে দেওয়া হয়েছে বা নষ্ট হয়ে গেছে। এখন সেই পরিবেশটা ফিরিয়ে আনার দায়িত্ব হলো অন্তর্বর্তীকালীন সরকারের। সেই নেতৃত্ব ঠিক থাকলে আমরা এখনো চেষ্টা করলে এই পরিবেশটা ফিরিয়ে আনতে পারবো, এরকমটা আমি মনে করি। আপনি যদি ফ্রেঞ্চ রেভলিউশনের চিন্তা করেন, আপনি আবার বলছিলেন যে প্রথমেই মেসেজটা দেওয়া যায়নি, 7 মাস পরে এখন কি আসলে আবার গুছিয়ে নেওয়া সম্ভব? আর গুছিয়ে না নিলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সবখানে শিরোনাম যে মানে সদ্য যিনি তথ্য উপদেষ্টার পদ ছাড়লেন সেই ছাত্র নেতা নাহিদ ইসলাম, তিনি বলেছেন, সব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলছেন যে এখন দেশে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, তাতে নির্বাচন সম্ভব নয়।
মানে ডিসেম্বরে তিনি নির্বাচনের কোনো সম্ভাবনা দেখেন না এই পরিস্থিতিতে। তাহলে নির্বাচন করবার মতো একটা পরিস্থিতি আসলে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার মানে নিয়ে আসতে পারে বা আনতে পারবে কিনা আদৌ? না, 7 মাসে করা যায়নি বলে কিছুই করা যাবে না এরকমটা আমি মনে করি না। মানে আমাদের এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আছে, কাজটা তাদেরকে করতে হবে। এখন এই মুহূর্তে আমি অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে কোনো বিকল্প সরকার হবে কি না এইসব আলোচনা করে তো আমাদের কোনো লাভ নেই, কারণ সেরকম সম্ভাবনা, সেরকম মানে স্বপ্ন বা সেরকম গুজব সৃষ্টি করে তো লাভ নেই। আপনি এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, আপনি ডক্টর ইউনূস, আপনি দায়িত্বে আছেন, এবং আমাদের সরকারটা যেহেতু একজন ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠে, মানে আমরা যতই গণতন্ত্রের কথা বলি একজন ব্যক্তি খুব ইম্পর্টেন্ট, এখন ডক্টর ইউনূস উনি খুব ইম্পর্টেন্ট, উনাকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এখন 7 মাসে করা সম্ভব হয়নি বলে আগামী 7 মাসে করা সম্ভব হবে না, 7 দিনে করা যাবে না এমনটা না। প্রথমেই মেসেজ দেওয়া যেত, করা উচিত ছিল, করা যায়নি, কোনো কারণে করা যায়নি। সরকারের যদি কোনো দুর্বলতা থাকে তাহলে ডক্টর ইউনূস নিজেই বুঝবেন, তার লোকেরা যদি কাজ করতে না পারে, তার যদি সদস্যরা যারা তার সাথে কাজ করছেন তাদের মধ্যে কোনো দুর্বলতা থাকলে তো উনি পরিবর্তন করতে পারবেন, উনি নতুন লোককে নিশ্চয়ই আনতে পারবেন, সেগুলো কাজ তো ওনারা করতেই পারবেন। আমরা তো ফ্রেঞ্চ রেভলিউশন, সেকেন্ড রেভলিউশন এসব কথা বারবার বলি না, তো সাম্য, ভ্রাতৃত্ব, স্বাধীনতা, তো ওই সময় ফ্রেঞ্চ রেভলিউশনের 10 বছরের কথা আপনি চিন্তা করেন, গিলোটিন, কত হত্যা, এবং যারা বিপ্লবের সাথে ছিল সকলেই কে গিলোটিন করা হয়েছে। তারপরে নেপোলিয়ন বোনাপার্টকে ক্ষমতায় আসতে হয়েছে, এবং এসে তিনি আবার সেই গণতন্ত্র কিন্তু আর থাকেনি, তারপরে আবার একটা সেকেন্ড রিপাবলিক করতে হয়েছে, সেটাও আবার গণতন্ত্রের জন্য, সেটাও আবার ফার্স্ট রিপাবলিক থেকে সেকেন্ড রিপাবলিক, প্রায় 50 বছর, প্রায় 50 বছর, একটু বেশি। তো আপনি দেখেন তারপরেও কিন্তু ওই নেপোলিয়ন থার্ডকেই তারা প্রেসিডেন্ট বানিয়েছিল, এবং 1851 সালের মধ্যেই তিনি আবার তাকে সম্রাট ঘোষণা করেছিলেন, তিনিও 70 সাল ছিলেন, তারপরে পেরি কমিউন করতে হয়েছে। তো এগুলো তো ইতিহাসে আছে, আমরা শিখেছি, আমরা তো সেই সব পুনরাবৃত্তি করতে চাই না। আমরা অত এনমি সিচুয়েশনে, অত খারাপ অবস্থায় নিশ্চয়ই আমরা নাই, কারণ আমাদের তো জানা আছে কি করলে ভালো করা যায়। সুতরাং আমি মনে করি যে ভালো করার সুযোগ আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি করার সুযোগ আছে, এবং নাহিদ সাহেব যেটা বলেছেন উনাকে জিজ্ঞেস করতে হবে উনি কেন এটা বললেন, তাহলে তো উনার একটা দায় দায়িত্ব পড়ে যায়, কারণ উনি তো 6 মাস কিছুদিন উপদেষ্টা পরিষদে ছিলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, এজন্য নির্বাচন করা যাবে না, এটা বলার মাধ্যমে উনি ফার্স্ট লাইনটা যেটা বললেন, পরিস্থিতি ভালো নেই, এর দায় দায়িত্ব তো উনাকে নিতে হবে। কেন ভালো নেই, এটা তো তাদের প্রধান দায়িত্ব। একটা দেশে একটা নির্বাচন করা, সংস্কার করা যেমন একটা কাজ, সবচেয়ে বড় কাজ হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, নিয়ন্ত্রণে আনা, এবং এমন পরিস্থিতি তৈরি করা যে পরিস্থিতির মধ্য দিয়ে দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া যাবে, এবং দ্রব্যমূল্যের যেটা লাগাম ছাড়া দ্রব্যমূল্য সেটা নিয়ন্ত্রণে আনা, এই দুইটা তো একটা প্রধান কাজ। তৃতীয় কাজ হচ্ছে আপনি সংস্কারে যেতে পারেন, নির্বাচন যেতে পারেন। সেটাও তো আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ডক্টর ইউনূস তো বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে, গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে, মানে তিনি বলছেন যে তিনি মনে করেন না যে আগের চেয়ে অপরাধ বেড়েছে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়েছে। তো সরকার যদি সেটা নাই মনে করে, তাহলে এই যে আপনি বলছেন যে উপযুক্ত লোককে নিয়ে আসা, যিনি মানে কাজ করতে পারছেন না তাকে সরিয়ে দেওয়া, মানে এগুলোর তো তাহলে কোনো দরকার নাই, কারণ সরকার তো মনেই করছে না যে কোনো সমস্যা আছে। উনি মনে করছেন না, নাহিদ সাহেব মনে করছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম যে এখন নির্বাচনই করা যাবে না, তাহলে কার কথাটা সত্য বলে ভেবে নিব। এবং তারপরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিদিন সংবাদপত্রে, মিডিয়াতে রিপোর্ট আসছে, প্রতিদিন কি ঘটছে আমরা জানি, মব কি করছে আমরা জানি, সবকিছু তো চোখের সামনে আছে, উনিও নিশ্চয়ই জানেন। সুতরাং উনি যা বলছেন এবং উনি যেটা বললেন সেটা কতটুকু বাস্তব এটা তো আমরা সবাই জানি। এখন উনার এই বক্তব্য নিয়ে তো আমি বিতর্ক করতে চাই না। ওই বক্তব্য এবং গ্রাউন্ড রিয়ালিটি কি, বাস্তবতা কি, তার মধ্যে কত ফারাক আছে এটা উনিও জানেন, আপনিও জানেন, আমি জানি, দেশের লোকজন জানে, সারা বিশ্বও জানে। নির্বাচন করা এই পরিস্থিতিতে সম্ভব কিনা, কারণ আপনি সরকারের উচ্চ পদে আসীন থাকা অবস্থায় নির্বাচন হয়েছে, আপনি স্থানীয় সরকার সচিব থাকা অবস্থায় বাংলাদেশে খুবই মানে একটা খুবই কম্পিটিটিভ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 2013 সালে একটা স্থানীয় সরকার নির্বাচন হয়েছে বড় শহরগুলোতে। তো এই অবস্থায় নির্বাচন সম্ভব কিনা, জাতীয় নির্বাচন সম্ভব বলে মনে করেন কিনা, কিংবা স্থানীয় নির্বাচন, এই প্রসঙ্গেও কথা বলবো যে মানে
কোন কোন দল তো স্থানীয় নির্বাচন আগে চাইছে। প্রথম কথা হলো, নির্বাচন করা খুবই সম্ভব। নির্বাচনের জন্য ৩-৪ মাস হাতে রেখে নির্বাচন আমরা যদি করতে চাই, সরকার করতে চাইলে, নির্বাচন কমিশন অলরেডি বলেছে তারা ডিসেম্বর, যেহেতু একটা ডিক্লারেশন ছিল, ডক্টর ইউনূস বলেছেন কিছু কিছু সংস্কার করে আমরা ডিসেম্বরে নির্বাচন করতে পারি এবং আরো কিছু সংস্কার করলে আমরা হয়তো জুলাইতে যেতে পারি। পরে আবার মার্চের কথা বলা হয়েছিল। তো আমাদের কাছে এখন 3টা মাসের কথা আছে, একটা ডিসেম্বর এই বছরে, একটা মার্চ আর একটা জুলাই। জুলাইয়ের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে যে জুলাই যে মাসটা, সেই মাসটা আমাদের আবহাওয়া ভালো থাকে না, বন্যা হয়, ঝড় ঝঞ্ঝা হয়, সাইক্লোন হয়, সেই জন্য জুলাই মাসটা উপযুক্ত না। সুতরাং ডিসেম্বর মার্চ আমাদের ধারণাতে আছে এবং এই নিয়ে আলোচনা চলছে। এবং আমাদের নির্বাচন কমিশন যেটা নতুন ভাবে গঠন করা হয়েছে, প্রধান নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলছেন তারা ডিসেম্বরকে মাথায় রেখে নির্বাচনের আয়োজন কাজ করছেন এবং তারা নির্বাচনের জন্য প্রস্তুত আছেন। সুতরাং নির্বাচন করা সম্ভব। নির্বাচনকালীন সময়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার জন্য যে সময় আছে সেই সময়ে নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা সম্ভব। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। আমি মনে করি যে ডিসেম্বরে একটা জাতীয় নির্বাচন করা সম্ভব। এখন জাতীয় নির্বাচন আগে হবে না স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, এটা নিয়ে একটা বিতর্ক আছে। এখন এই জন্য আমার একটু ইতিহাসে যেতে হবে। এই যে স্থানীয় সরকার নির্বাচন, যে বেসিক ডেমোক্রেসি মডেল, এটা হলো জেনারেল আইয়ুব খানের মডেল। জেনারেল আইয়ুব খান যখন পাকিস্তানের ক্ষমতা দখল করেছিল নির্বাচিত সরকারের হটিয়ে দিয়ে, তখন তিনি তার দল শক্তিশালী করার জন্য এবং তিনি নিজে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য, প্রথম তো মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, সিএমএলএ ছিলেন, পরে তিনি নির্বাচন করবেন, এই জন্য তিনি একটা বেসিক ডেমোক্রেসি মডেল আবিষ্কার করলেন, তাকে যে বুঝানো হলো। এবং এই দেশে বাংলাদেশের 40,000, তৎকালীন পূর্ববঙ্গ, ইস্ট পাকিস্তান, আর ওখানে 40,000, এরকম একটা নির্বাচন হলো, তাদের মধ্য দিয়ে তিনি নির্বাচিত হলেন এবং তিনি প্রেসিডেন্ট হলেন। তো এটা হলো তার মডেল। এই মডেলেই জেনারেল জিয়া সাহেব 77-এ নির্বাচন করেছিলেন স্থানীয় সরকার। এই মডেলেই আমাদের জেনারেল এরশাদ সাহেব 83-84 সালে স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো করেছিলেন, কেন এই দুজনেরও কোনো দল ছিল না, আইয়ুব খানের দল ছিল না। তো এই যে 3জন জেনারেল, তাদের দল গঠন করার জন্য তারা প্রথমে স্থানীয় সরকার নির্বাচন করেছিলেন, তাদের দলটাকে তৈরি করার জন্য এবং দলের শক্তি খুঁজে বের করার জন্য। সে কারণে এখন একটা রাজনীতিবিদদের ধারণা, দলগুলোর ধারণা, যে স্থানীয় সরকার নির্বাচন করার মধ্যে দিয়ে নতুন দল বা যারা এখন দল করবেন তাদেরকে হয়তো সহায়তা করা হবে। এখানে আবার আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আগে ছিলেন, এখন নেই, বা সমন্বয়করা, তারা আবার যাদেরকে বাতিল করা হয়েছিল তাদের নিয়ে ঢাকা একটা মিটিং করেছিলেন। 3-4 হাজার মানুষ এসেছিল, ওই যে স্থানীয় সরকার প্রতিনিধি যারা বাতিল হয়ে গেছেন, তাদেরকে বললেন তাদেরকে ফিরিয়ে আনবেন। সেখানে তারা বললেন, কথা দিলেন, প্রতিশ্রুতি ব্যক্ত করলেন যে আপনারা আমাদেরকে ফিরিয়ে আনেন, আমরা আপনাদের দল করব, দলকে সহায়তা করব। সে কারণে একটা ধারণা রাজনীতিবিদদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়ে গেছে যে যেসব নতুন দল অথবা দুর্বল দল, জামাতে ইসলামের মতো, আরো ছোট ছোট দল, যারা জাতীয় নির্বাচনে ভালো ফলাফল করবে না, তারা স্থানীয় নির্বাচন করে তাদের কিছু পরীক্ষা করতে চায়, কিছু নেতা বের করে আনতে চায়, দল করার জন্য লোক খুঁজে বের করতে চায়, এই জন্য তারা এটার বিরোধিতা করছেন। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে যদি আমরা সবাই ঐক্যমত্যে পৌঁছি। স্থানীয় সরকার নির্বাচন পরে হলে কি হবে সেটাও একটু আমরা আলোচনা করতে পারি। যে ধরেন ডিসেম্বরে একটা নির্বাচন হলো, আম মার্কার যে দল, সেই দলটা রাজনীতিতে ক্ষমতায় চলে আসলো, তারা সরকার গঠন করলো। আমরা মার্চ মাসে একটা স্থানীয় সরকার নির্বাচন করলাম, কারণ সেটাও খুব জরুরি, কেন জনগণ সেবা বঞ্চিত হচ্ছেন, খুব জরুরি স্থানীয় সরকার নির্বাচন বা স্থানীয় সরকার ব্যবস্থাটা আনা। তখন কিন্তু যে মানুষটি ডিসেম্বরে আম মার্কাকে ভোট দিছে, 3 মাস পরে মার্চ মাসে সে লিচু মার্কাকে ভোট দেবে না। সুতরাং ওই স্থানীয় সরকার নির্বাচনে যে দল ক্ষমতায় থাকবে তাদের একটা প্রভাব বা তাদের পপুলারিটি থেকে যাবে, জনপ্রিয়তার কারণেই তারা স্থানীয় সরকারেও তাদের প্রভাব থাকবে, অথবা তারা প্রভাব বিস্তার করতে পারবেন, তারা সরকারকে ব্যবহার করতে পারবেন। যদিও এই যে 24-এর গণ অভ্যুত্থান বা আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের যে 90-এর অভ্যুত্থান, সবকিছুর লক্ষ্য কিন্তু ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, ভালো একটা নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তো সেরকম একটা সংখ্যা থেকে যায়। এইসব মিলিয়েই আপনার চিন্তা করতে হবে যে কোন নির্বাচনটা আগে হবে।
স্থানীয় সরকারে যে সংস্কারের কথা বলছে, যে সংস্কার যে কমিশন গঠিত হয়েছে, সেখানে কিন্তু তারা বলছে প্রতীকবিহীন নির্বাচন, মানে কোনো রাজনৈতিক দলের পরিচয় থাকবে না। আরো কিছু পত্রিকায় যেটা পড়লাম যে এছাড়াও তো আছেই যে সদস্য শুধু নির্বাচন হবে সরাসরি ভোটে, সেই সদস্যরা মিলে চেয়ারম্যান নিযুক্ত করে দেবেন। তো এইরকম একটা এইসব সংস্কারের প্রস্তাব দিচ্ছেন। তো প্রতীকবিহীন নির্বাচন হলে আপনি যেটা বলছেন যে ক্ষমতাসীন দলই সুবিধা পায়, স্থানীয় নির্বাচন পরে হলে সেই সুবিধা থেকে কি মুক্ত করা যাবে? না, মুক্ত করা যাবে কিভাবে? আমাদের লোকজন তো খুবই পলিটিক্যালি ইনভলভড। আপনার যারা এই সদস্য নির্বাচন করে ইউনিয়ন পরিষদ, আপনার ছোট জায়গায় যাই, ইউনিয়ন পরিষদে যারা সদস্য নির্বাচিত করে বা চেয়ারম্যান নির্বাচন করে, তারা কি কোনো দল করে না নাকি? প্রত্যেকেই দল আছে। কিছু লোক থাকতে পারে, মেবি 5% 10%, তারা কোনো দলের সাথে থাকেন না, বাট 90% লোকই যারা নির্বাচন করেন তারা কোনো না কোনো দলের সাথে যুক্ত থাকেন। সেই কারণে যখন প্রতীক ছিল না, আপনি যখন মিডিয়াতে ছিলেন, ঢাকায় ছিলেন, তখন আপনারা নিউজ করতেন না আওয়ামী লীগের সমর্থিত এতজন জিতেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে, বিএনপি সমর্থিত এতজন জিতেছে চেয়ারম্যান হিসেবে, জামাত করে এরকম এতজন জিতেছে। তো আমরা তো তখনও বাছাই করতাম যে কোন দল কিরকম ফলাফল করতো। সুতরাং প্রতীকবিহীন নির্বাচন মানেই যে ওটা একেবারে নির্দলীয় নির্বাচন হবে এবং ওর মধ্যে কোনো রাজনীতি থাকবে না। নির্বাচন মানেই রাজনীতি, এটা যারা চিন্তা করেন তারা হয়তো ঠিক চিন্তা করেন না। ওখানে একটা বড় ধরনের সংস্কার যেটা দরকার, সেটা কিন্তু একটা মৌলিক সংস্কার। সেটা হলো আমরা এখন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আছি এবং আমরা কিন্তু একটা জেনারেল আইয়ুব খানের সেই বেসিক ডেমোক্রেসি মডেলটা থেকে বের হয়ে আসিনি। স্বাধীনতার 53 বছর অতিক্রান্ত হওয়ার পরে আমরা ওখানে একটা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি আছে। ইউনিয়ন পরিষদে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হন, উপজেলা পরিষদে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং মেয়র নির্বাচিত হন পৌরসভা এবং সিটি কর্পোরেশনে। এটা কিন্তু প্রেসিডেন্সিয়াল পদ্ধতি। সেই জন্যই নির্বাচন হতে হবে যে ইউনিয়ন পরিষদের সদস্যরা নির্বাচিত হবেন, তারা ঠিক করবেন তাদের চেয়ারম্যান কে হবেন। জেলা উপজেলা পরিষদ সেরকম করতে হবে এবং উপজেলা পরিষদে আরো সংস্কার দরকার, যে তাদের আপনি উপজেলা পরিষদটাই গঠন হয়নি, আপনি মাত্র চেয়ারম্যান নির্বাচিত হয়, ভাইস চেয়ারম্যান একজন পুরুষ একজন নারী, আর বাকি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা এসে উপজেলা পরিষদ গঠন করে। তো এইটা তো কোনো উপজেলা পরিষদ হলো না। এবং সিটি কর্পোরেশন এবং পৌরসভায় মেয়র নির্বাচন হয় এবং ওনারা কাউন্সিলররা নির্বাচিত হন। এর ফলে হয় কি, যে মেয়রের যে একদম দোদুল্য প্রতাপ এবং তার যে ক্ষমতা, তিনি যে সবকিছু সিদ্ধান্ত নেন, তার ফলে এটা পরিষদ হিসেবে কাজ করে না। পৃথিবীর অনেক দেশেই এই নির্বাচনে প্রথমত কাউন্সিলর নির্বাচিত হয়, তারাই ঠিক করেন যে তাদের মেয়র কে হবেন। এটা আমাদের পাশের দেশে কলকাতাতে হচ্ছে, দিল্লিতে হয়, এটা লন্ডনে হচ্ছে, আপনি জানেন, এটা ইয়াতে হয়, টরন্টোতে হয়, বিভিন্ন দেশে এরকম হয় এবং এটা ভালোভাবে কাজ করে। এটা পার্লামেন্টারি মডেল। দেশটা যদি পার্লামেন্টারি মডেলে থাকে তাহলে পার্লামেন্টারি মডেলে হওয়া ভালো। এতে করে কিন্তু একটা আপনার নির্বাচনের কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। আপনি দেখেন ঢাকা সিটি কর্পোরেশনের কথা যদি বলি, এখন তো দুটা সিটি কর্পোরেশন, সেখানে মেয়র নির্বাচিত হওয়ার মতো বা মেয়র নির্বাচন করার মতো হেভিওয়েট প্রার্থী অনেক আছে, 20-30 জন আছেন। কিন্তু কাউন্সিলর পর্যায়ে যখন নির্বাচন হয় সেখানে কিন্তু ভালো প্রার্থী খুঁজে পাওয়া যায় না। এখন যদি আমরা পার্লামেন্টারি সিস্টেমে যাই, তাহলে যে হেভিওয়েট প্রার্থী যারা আছেন 20-30-50 জন, তাদেরকে কিন্তু প্রথমে কাউন্সিলর নির্বাচিত হতে হবে, তারপরে তারা মেয়র হবেন। সুতরাং আমাদের পুরা নির্বাচনের যে কোয়ালিটি, এটা পরিবর্তন হয়ে যাওয়ার একটা সুযোগ আছে এবং এই জিনিসটার জন্য কিন্তু সংবিধান সংশোধন করতে হবে না, সরকার আইন অর্ডিন্যান্স দিয়ে সংশোধন করা যাবে। সেই সংস্কার কিন্তু ইউনুস গভর্নমেন্ট করে ফেলতে পারে। যেটা করা সম্ভব ওনারা এটা করুক না, করে দেখাক না যে আমরা করছি। ওনারা কিন্তু সংস্কার নামের একটা আপনি তো ডায়ালগের মধ্যে আছেন। আপনার কাজের অভিজ্ঞতা থেকে আপনি একটা সংস্কার প্রস্তাবের মতো দিলেন। তো না, এটাই স্থানীয় সরকার সংস্কার প্রস্তাবে আছে, এটা সেটাই আমি বললাম। তো জি, তো এই যে মানে আগস্ট থেকে একটা তো ধারণা ছিল যে সংস্কার বিষয়ে একটা ব্যাপক জাতীয় আলোচনা হবে, নানা অভিজ্ঞজন আলোচনা করতে পারবে, অংশীজনেরা আলোচনা করতে পারবেন, রাজনৈতিক দলগুলো তো আলাপ করতেই পারবে। এই যে সংস্কার প্রক্রিয়ায় আসলে কি করতে চাওয়া হচ্ছে, সেগুলোর কোনটা ভালো কোনটা মন্দ সেগুলো নিয়ে তেমন কোনো আলোচনা হচ্ছে না। মানে সংস্কার প্রক্রিয়াটা শেষ পর্যন্ত কোনো ফলপ্রসূ সংস্কার আনতে পারবে বলে মনে করেন কিনা, এবং এই সরকার সংস্কার বিচার তারপরে নির্বাচন হতে হবে
সেটা জামায়াতে ইসলামী বলছে, সেটা ছাত্রদের দল বলছে। তো সংস্কার বিচার করে নির্বাচনের পথে হাঁটতে পারা এই সরকারের পক্ষে সম্ভব হবে কিনা? প্রথমত সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া এবং এটা শতাব্দীর পর শতাব্দী চলছে এবং আগামী কয়েক শতাব্দী আরো যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন চলবে। সুতরাং আপনি সব সংস্কার আপনি 3 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 বছরের মধ্যে করে ফেলতে পারবেন, এটা প্রত্যাশিত নয় এবং প্রত্যাশা করা যায় না, অসম্ভব একটা জিনিস। এখন সংস্কার নিয়ে যে আলাপ আলোচনা যা চলছে সেটাতে সংস্কার সংস্কার খেলা মনে হচ্ছে, যে ওনারা ডাকছেন, আলাপ আলোচনা করছেন এবং আলাপ আলোচনার ভিত্তিতে তারা ঐক্যমত্য কমিশন একটা করেছেন, ঐক্যমত্য কমিশন, তারা বসবেন, তারা আলোচনা করবেন। এখন একবার বসেছিলেন, তারপরে তারা একটা কোশ্চেনিয়ার পাঠিয়েছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, একটা কোশ্চেনিয়ার স্প্রেডশিটে। এবং এই কোশ্চেনিয়ারটা দেখে আমার ওই একটা পরীক্ষা হয় না মাঝে মাঝে, যেমন এখনো পরীক্ষা হয়, আপনি পরীক্ষাতে যে মাল্টিপল চয়েস থাকে, আপনি মাল্টিপল চয়েস এটা আপনি মানেন কিনা। তো আমার কাছে ওই দিন আমি যেদিন কোশ্চেনিয়ারটা একটু আউট হলো বা ওটা বলা হলো, তখনই আমি বললাম যে আমাদের রাজনৈতিক দলগুলোকে এখন মাল্টিপল চয়েসে পরীক্ষা দিতে হবে। তো এইটা তো একটা খেলা খেলা মনে হয়েছে আপনাকে, যে আপনি একটা রাজনৈতিক দল বিএনপি কে জিজ্ঞাসা করছেন আপনি কি এটা চান, তাহলে নিচের 4টা থেকে যে কোনো একটা পছন্দ করেন। তো আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দল যারা রাজনীতি করেন তারা এই কোশ্চেনিয়ারের উত্তর দেওয়ার চিন্তা করবেন, আমার মনে হয় না। আমি কোনো রাজনীতি করি না, আমাকে দিলেও তো আমি এই কোশ্চেনের উত্তর দিব না, কেন আমি মাল্টিপল চয়েসে খেলতে যাব কেন, এটা তো সাপ লুডু খেলা না। সুতরাং এইগুলো আলাপ আলোচনা করতে হবে। এখন আসি জাতীয় ঐক্যমত্য। তো আমরা জাতীয় ঐক্যমত্য বলতে কি বুঝি এটার একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। দেশে 50টার মতো রাজনৈতিক দল আছে, আবার নতুন রাজনৈতিক দল হলে আরো 60-62টা হবে। যদিও আলী রিয়াজ সাহেব বলছেন 33টা না 34টা রাজনৈতিক দলের কাছে তারা কোশ্চেনিয়ারটা পাঠিয়েছেন। তো ধরে নিলাম আমরা 34টা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছি। এখন আমরা আসি যে বিএনপি একটা রাজনৈতিক দল, বিএনপির কাছে যত নির্বাচন হয়েছে 1991 সাল থেকে 2008 পর্যন্ত, তো বিএনপির কাছে আপনার 30 থেকে 35% ভোট আছে ছিল। তো এখন হয়তো কমেছে অথবা বেড়েছে। তো বিএনপি একটা রাজনৈতিক দল, জামাতও একটা রাজনৈতিক দল, আরো অন্য রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগও একটা রাজনৈতিক দল, এখন নিষিদ্ধ নয়, তাদের কাছে অনেক ভোট ছিল। তো এখন আপনি যখন 33টা রাজনৈতিক দল মানে 33 জন আমরা একসাথে বসবো, তখন বিএনপি নেতা বা বিএনপির প্রতিনিধি যে কথাটা বলবেন তার ওয়েটেজ কি হবে, 33-এর 1 নাকি তার ওয়েটেজ হবে তার রাজনৈতিক দলের বিস্তৃতি কত, তাকে কত লোক সমর্থন করে। তা আপনি তো ঐক্যমত্য মানে যদি এটা হয় 33 জন ভোটাভুটি করবে, তাহলে তো বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না। আমরা 25 জন একসাথে হয়ে বলবো যে এটাই সংস্কার, এটাই করতে হবে। তো আপনি 25 জন, আপনার পার্সেন্টেজ অফ ভোট আর হলো 1%, আপনার কোনো জায়গায় অফিস নেই, আপনার অস্তিত্ব নেই, আপনাকে খুঁজে পাওয়া যায় না, আপনি বক্সওয়াগন পার্টিও না। তাহলে আপনি জাতীয় ঐক্যমত্য যদি এরকম হয় 33-34টা রাজনৈতিক দল একসাথে বসবে এবং তারপরে ভোটাভুটি করে আমরা ঠিক করব যে এইটাই সংস্কার, ওইটা সংস্কার না, তো আপনাকে সেখানে একটা ক্লিয়ার জায়গায় যেতে হবে। তো তাহলে তো ঐক্যমত্য হবে না। ঐক্যমত্য যদি বিএনপি মনে করে যে আমি এটাতে ঐক্যমত্য নই, তাহলে কিন্তু বিএনপি প্রতিনিধিত্ব করবে 35% বা 30%-এর বেশি মানুষের। আমাদের যে ইলেকশন, সেই ইলেকশনে 70% মানুষ কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এদেরকে সমর্থন করে। এখন কিন্তু জাতীয় পার্টি নাই, আওয়ামী লীগের লোকেরা পলাতক বা তারা লুকিয়ে আছেন, তারাও নেয়। তো সুতরাং ওই সমস্ত ভোট তো অন্য কোনো পার্টি হোল্ড করে এরকমটা নেই। জামাতের কাছে তো আপনার ডাবল ফিগারের ভোট নেই। সুতরাং জামাতকেও চিন্তা করতে হবে যে তারা যেটা বলবেন সেটাই কি ফাইনাল হবে, নাকি কতিপয় ছোট ছোট দল যাই বলবেন সেটাই ফাইনাল। এইসব নিয়ে অনেক আলাপ আলোচনার বিষয় আছে। কিন্তু 2024-এর পট পরিবর্তনের পর মানে আমি যেভাবে দেখি তাতে তো মনে হচ্ছে জামায়াতে ইসলামী একটা খুবই সংগঠিত এবং শক্তিশালী পক্ষ হয়ে উঠেছে। ছাত্ররা এখন ক্ষমতায়ও, তো মানে এটা আমরা যেভাবেই বলি না কেন, মানে নাহিদ ইসলাম বেরিয়ে গিয়ে রাজনৈতিক দল করেছেন বটে, কিন্তু এই ছাত্ররাই ডক্টর ইউনূসকে ডেকে এনেছেন এবং ছাত্রদের প্রতিনিধিরা এখনো ক্ষমতাসীন আছে। তো সেখানে মানে বিএনপিকে তো আমার আসলে কোণঠাসা মনে হচ্ছে। এবং আপনি বলছেন 35% ভোট বিএনপির আছে, কিন্তু আমি যদি শুনতে না চাই, মানে আমি ক্ষমতাসীন এবং আমি বিপ্লব অভ্যুত্থান করে সরকার পতন ঘটিয়েছি, আমি পট পরিবর্তন ঘটিয়েছি, তো আমার শক্তিটা তো আমি মনে করি বেশি, তো তাহলে আমি সেখানে 35% ভোটের তাদের কথা শুনবো কেন? মানে আমি আমার মতো সংস্কার করলে, আমার মতো সময়ে নির্বাচন দিলে, আমার মতো সময়ে বিচার করলে আপনি ঠেকাবেন কি করে?
আপনি যে অভ্যুত্থান হয়েছে সেটা ফ্যাসিবাদের বিরুদ্ধে অভ্যুত্থান। ফ্যাসিবাদ কিন্তু একটা রাজনৈতিক শব্দ। ফ্যাসিবাদের ব্যাখ্যাটা হলো যে দেশে যখন দেশে গণতন্ত্র থাকে না, যখন দেশে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের সুযোগ থাকে না। সুতরাং ফ্যাসিবাদের পরিবর্তন চাই মানে হচ্ছে এর উল্টাটা হলো যে আমরা গণতন্ত্র চাই, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করতে চাই, আমরা নির্বাচন করতে চাই। সুতরাং আপনি আমাকে মানবেন না, আপনি সরকারে আছেন, আপনার ইচ্ছা মতো করবেন, তাহলে তো ওটা ফ্যাসিবাদী কথাবার্তা হয়ে গেল। সেরকমটা ওনারা যদি বলেন তখন তো সেটা আলোচনা করতে হবে। তো আমরা সংস্কার যতটুকু করা সম্ভব ততটুকু করে আমরা একটা নির্বাচন দেখতে চাই। এখন আপনি জামাতের কথা বললেন, খুব সুসংগঠিত। জামাত কোন সময় অসংগঠিত দল ছিল? কোনো সময় ছিল না। জামাত সবসময় প্রথম থেকে জন্ম থেকে সংগঠিত দল। কিন্তু জামাতের সমস্যা হলো যে জন্ম থেকে তাদের ভুলে ভরা জন্ম আর কি। তারা যখন পাকিস্তানের আন্দোলন হয়েছে তখন তারা ভারত রক্ষা করার আন্দোলনে ছিল, তারা পাকিস্তান চায়নি। তারপর যখন পাকিস্তান হলো তখন একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন হলো তখন মওদুদী সাহেব বললেন, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে যেটা ছিল, বললেন যে এটা তো আমাদেরকে ইসলামিক শাসনতন্ত্র দিতে পারবে না। একই সময় সরওয়ার্দী সাহেবও বলেছিলেন যে এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্ট, এই কনস্টিটিউয়েন্ট বডি, অ্যাসেম্বলি ছিল না বডি, আমাদেরকে তো দিতে পারবে না, গণতন্ত্র দিতে পারবে না। তারপর তো মৌলানা মওদুদী সাহেব ওখানে যে কাদিয়ানি সমস্যা হয়, তার ফাঁসির আদেশ হয়, এবং তারা যে ইসলামিক প্রজাতন্ত্র করতে চায় বা শরিয়া আইন করতে চায়, জামাতের সবচেয়ে ভালো ক্ষমতায় যাওয়ার সুযোগ ছিল তো পাকিস্তান নামক একটা রাষ্ট্রে, যে রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র। তো সেখানেও তো জামাত কোনোদিন ক্ষমতায় যেতে পারেনি। জামাত খুবই সংগঠিত দল। বাংলাদেশেও জামাত কখনো রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় আসেনি। তারা বিএনপির সাথে হবনবিং করে 2001 সালে তারা ইয়েতে ছিল, গভর্নমেন্টে ছিল। 3 জন বোধহয় তাদের মন্ত্রী হয়েছিলেন, 2 জনের কথা আমার মনে আছে, একটা মতিয়ার রহমান নিজামী, আরেকজন ছিলেন আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী। তো তারা মন্ত্রিত্ব স্বাদ উপভোগ করেছেন। তো জামাতকে আপনি যত শক্তিশালী দল মনে করেন, অবশ্যই সংগঠিত দল, কিন্তু শক্তিশালী দল, কিন্তু তাদের জনসমর্থনটা কোথায় আছে এটা একটু খুঁজে দেখতে হবে। এবং এই জনসমর্থন জামাতের যদি থাকে, আমি লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ যদি জামাতে ইসলামীকে ভোট দেয়, ভালো ভোট, আপনি যেরকম ভোটের কথা বললেন একটু আগে, ওইরকম ভোট না, ভালো ভোটে যদি জামাতকে মানুষ ভোট দেয়, আমি জামাতের শাসন দেখতে চাই, পরীক্ষা করে দেখতে চাই। আমি জামাতের শাসন দেখার জন্য অপেক্ষা করব, কিন্তু ভোটে যাইতে হবে। নট আপনি জোর করে ক্ষমতায় চলে যাবেন, জোর করে দখল করবেন, এরকম না। এরকম তো কেউই করতে পারবে না, এটা কেউ করতে পারা উচিত না। তাহলে তো জোর করে থাকতে গেলেই আপনাকে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হতে হবে যখন ওই যে, তাহলে কি আমরা সেই ফ্রেঞ্চ রেভলিউশনের 10 বছর এর পুনরাবৃত্তি দেখতে পারবো? সবাই সবাইকে মারবে, কাটবে, তারপরে একজন নেপোলিয়ন বোনাপার্ট এসে রক্ষা করবে, এবং সেও রক্ষা করতে পারবে না, তারপর আরেকটা সেকেন্ড রিপাবলিক হবে, তারপরে আবার নেপোলিয়ন বোনাপার্ট 3 আসবে, সেও এক শাসন কায়েম করবে, তারপর আবার একটা পেরি কমিউন হবে। মানে আমাদের বাংলাদেশের মানুষ আর কত রক্ত দিবে এই গণতন্ত্র, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, সাম্য, এসবের জন্য? আমরা তো 71-এ সেই রক্ত দিয়েছি। আমাদের 71-এর লক্ষ্য ছিল কিন্তু গণতন্ত্র। গণতন্ত্র দেয়নি বলে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে। তারা যদি সেই ফলাফল মেনে নিত, নির্বাচনের ফলাফল, তাহলে হয়তো আরো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হতো। তারা আমাদের পুরো অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। এই জন্য আমরা গণতন্ত্র, সাম্য, বৈষম্য বিরোধিতা, অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য লড়াই করেছি, এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশ নামে একটা রাষ্ট্রের জন্ম হয়েছে। এবং তারপরে আমরা সমস্যায় পড়েছি তখন 90 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, একই লক্ষ্য, একই উদ্দেশ্য। 24-এর গণ অভ্যুত্থান যেটা কোটা আন্দোলন, আমরা যাই, কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, বাট যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে মানুষের যে অংশগ্রহণ, সাধারণ মানুষের যে অংশগ্রহণ, এই সর্বহারা মানুষের যে অংশগ্রহণ, শ্রমিক শ্রেণীর যে অংশগ্রহণ, রিক্সাওয়ালার অংশগ্রহণ, নারীদের অংশগ্রহণ, শিশুদের অংশগ্রহণ, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের অংশগ্রহণ, গার্জিয়ানদের, অভিভাবকদের অংশগ্রহণ, কিন্তু গণতন্ত্র, সাম্য, অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং একটা ভালো বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশের জন্য। সুতরাং আমরা ওখান থেকে তো উল্টা পথে যাত্রা করতে পারবো না। আপনি কি দেখেন কিনা যে ডক্টর ইউনূসের সরকার খুব দ্রুত একটা নির্বাচনের পথে হাঁটবে? আপনি ডক্টর ইউনূস যে সময়সীমা দিয়েছেন সেটা আপনার মনে হচ্ছে কিনা যে সেই সময়সীমা অনুযায়ী তিনি এগোবেন? সেটা একটা প্রশ্ন, মানে তার সরকার এগোবে। কারণ মনে রাখতে হবে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত পাওয়ার ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়া চলছে, ছাত্রদের নতুন দল, তাদের এখনো নিবন্ধন নাই। তো এই পুরো প্রক্রিয়া
যায় এবং সারা দেশে তাদের দলের উপস্থিতি নাই। মানে আপনার কি মনে হয় যে আপনি একটু আগে সংস্কার সংস্কার খেলা বলছিলেন, সংস্কার সংস্কার খেলা আরো দীর্ঘ সময় চালাতে হবে এই সরকারকে, নাকি একটা দ্রুত নির্বাচনের দিকে যাবে? প্রথমত আমি আপনার এক লাইন উত্তরটা দেই, এটা হচ্ছে যে ডক্টর ইউনূসকে আমি বিশ্বাস করতে চাই। উনি একটা নোবেল লরেট মানুষ, ওনার উপরে একটা বিশ্বাস রাখতে চাই যে উনি যেভাবে বলেছেন ডিসেম্বর অথবা মার্চে একটা নির্বাচন, উনি সেইভাবেই ব্যবস্থা নেবেন, সেই পথেই হাঁটবেন, উনি হাঁটবেন। এখন কি হবে আমরা তো বলতে পারি না। আপনি যে দুইটা কথা বললেন ওই দুটা কালকে সকালে বা কালকে তো শুক্রবার, সে যে হবে না, রোববারে ওটা হয়ে যেতে পারে নিবন্ধন। তারা আবেদন করার সাথে সাথে তাদের নিবন্ধন হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই, নিবন্ধন কোনো সমস্যা না। নির্বাচন কমিশন তো দিবে এই প্রক্রিয়া, নির্বাচন কমিশনের যা দরকার সেটা এনসিপি আছে, দিয়ে দিতে পারে। আর যে বিচারিক প্রক্রিয়া বললেন, আমরা তো দেশে বিচারিক প্রক্রিয়া দেখছি না, কত কত বিচার যে শাস্তি দেওয়া হয়েছিল, কত কি হয়েছিল, সবকিছু বাতিল হয়ে যাচ্ছে না। তো জামাতের ইসলামের নিবন্ধন বিচারিক প্রক্রিয়া আছে, এটা জামাত যদি দীর্ঘায়িত করতে না চায়, এটাও এই সপ্তাহের মধ্যেই এই বিচারিক প্রক্রিয়া শেষ করা সম্ভব। সুতরাং ওগুলো কোনো ইস্যু না, ওগুলো অজুহাত হতে পারে, বাট ওটা কিন্তু ইস্যু না। আমি ডক্টর ইউনূসকে বিশ্বাস করতে চাই, তার কথার উপরে আস্থা রাখতে চাই, কারণ উনি বাংলাদেশের একমাত্র নোবেল লরেট এবং সারা বিশ্ব তাকে তো একটা লেভেলে চিন্তা করে। সুতরাং আমি ওই লেভেলটায় তাকে চিন্তা করতে চাই। উনি পতিত হয়ে যাবেন এরকম চিন্তা করছি না এই মুহূর্তে। আপনি কিরকম দেখেন আগামী নির্বাচনটার চেহারা? মানে কবে না, মানে কোন কিভাবে, মানে কতটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছেন ডক্টর ইউনূস? বলছেন সেনাপ্রধান বলছেন, আন্তর্জাতিক পক্ষগুলো বলছে, জাতিসংঘ তাদের প্রতিবেদনে বলা থেকে শুরু করে আন্তর্জাতিক পক্ষগুলো বলছে। অংশগ্রহণমূলক নির্বাচন মানে কি? মানে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে এই সম্ভাবনা দেখেন আপনি? না, অংশগ্রহণমূলক নির্বাচন মানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ থাকতে হবে, এটা তো পরিষ্কার। অংশগ্রহণমূলক যখন আমরা বলি, ইংরেজিতে বলেই আমরা ইনক্লুসিভ, খুব পপুলার শব্দ। এখন বাংলাদেশে তো অনেক রাজনৈতিক অঙ্গনে অনেক ইংরেজি শব্দ ব্যবহার হয়, যেটা বাংলাদেশের 12 কোটি ভোটারের 95 ভাগ হয়তো বুঝেন না। তো সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে অবশ্যই আওয়ামী লীগ তো নির্বাচনে থাকবে, আওয়ামী লীগ থাকবে দল হিসেবে। এবং তাদের তাদের যে বিচার, তারা যে যে কারণে তাদের উপরে ফৌজদারি অপরাধ যদি হয়, দুর্নীতির অভিযোগ যদি হয়, আরো অন্যান্য যদি অভিযোগ থাকে, অভিযোগের তদন্ত হবে, নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত হবে, স্বচ্ছ তদন্ত হবে এবং বিচারিক প্রক্রিয়া চলতে থাকবে, নির্বাচনের মতো হবে। সুতরাং সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণে আমি কোনো বিধিনিষেধ দেখতে পাই না, বাধা দেখতে পারি না। জামাতের অংশগ্রহণ থাকবে, বিএনপির থাকবে, নতুন দলে থাকবে, সকলের থাকবে নির্বাচনে অংশগ্রহণ, সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন। এবং সেই অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব। এবং ডক্টর ইউনূস যদি অংশগ্রহণমূলক নির্বাচন, উনি নিজে বলেছেন, জাতিসংঘ বলেছে, আমাদের অন্যান্য বিদেশি বন্ধু যারা আছেন, যাদেরকে বন্ধু মনে করি, তারা বলেছেন, আমরা যাদেরকে বন্ধু শত্রু দুটেই মনে করি, তাদের পক্ষ থেকে একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছে। জয়সওয়াল 3-4 দিন আগে বলেছেন, আমাদের সেনাপ্রধান বলেছেন ইনক্লুসিভ নির্বাচনের কথা। সো ইম্পর্টেন্ট, সবাই তো ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন এবং দেশে ইনক্লুসিভ নির্বাচন হতেই হবে। ইনক্লুসিভ নির্বাচন না হলে একটা কিন্তু যে যে 14, 18, 24-এর নির্বাচন যে কারণে গ্রহণযোগ্য হয়নি, আরো অন্যান্য দোষের ছিল। তার মধ্যে প্রধান দোষ হলো যে এই নির্বাচনগুলোতে অন্যান্য দল অংশগ্রহণ করেনি। 18 সালে অংশগ্রহণ করলেও রাতের বেলা নির্বাচনটা সেরে ফেলা হয়েছিল। সুতরাং ইনক্লুসিভ নির্বাচন হয়নি। তো দেশে আপনি 24-এ গণ অভ্যুত্থানের পরে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, এটা একটা মৌলিক প্রশ্ন এবং এটা সমাধান করতে হবে এবং সেরকম নির্বাচনই হতে হবে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে, নাগরিক হিসেবে। কিন্তু সেই সমাধানটা তো খুব কঠিন, কারণ গণ অভ্যুত্থানের বিজয়ী যে পক্ষ, ছাত্রদের পক্ষের কথাই বলি, তারা তো আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির নিষিদ্ধ করতে বলছে এবং এই রাজনীতিকে কিছুতেই ফিরিয়ে আনা যাবে না, সে কথা তারা স্পষ্ট করে বলছে। তো তারা যদি মাঠে থাকে তাহলে তো আওয়ামী লীগকে আমি মাঠে দেখতে পাই না। মানে আওয়ামী লীগ মাঠে দাঁড়াবে কি করে? এবং এই রাজনীতি তো নিষিদ্ধ করতে বলছে তারা। না, রাজনীতি তো এখনো নিষিদ্ধ হয়নি। আমরা যখন আলোচনা করছি তখন কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, সেই প্রেক্ষাপটে আমরা আলোচনা করছি। এবং তারা তো অনেক কিছু দাবি করেছিল, তারা একটা বিপ্লবের ইশতেহারও ঘোষণা করার কথা বলেছিল, সেটা কিন্তু ঘোষিত হয়নি। এবং ডক্টর ইউনূসকে তারা শহীদ মিনারে নিয়ে যেতে চেয়েছিলেন, সেটা কিন্তু ডক্টর ইউনূস যান নাই। এবং এখন আমরা একটা জুলাই চার্টারের কথা আলোচনা করছি। তো এখানেও একটা প্রশ্ন আর কি, এখনই বলে রাখি,
ভবিষ্যতে হয়তো এটা আলোচনা হবে। আপনি যদি সংস্কার নিয়ে একটা আলোচনা করেন, ঐক্যমত্যে পৌঁছেন অক্টোবর মাসে, সেটার নাম জুলাই চার্টার হবে কেন? সেটা তো অক্টোবর চার্টার হবে, তাই না? আপনি তো ডেফিনিশন ঠিক করেন ঠিক মতো। এখন এখানে ডক্টর আলী রিয়াজ আছেন, উনি একজন সুনামধন্য ব্যক্তিত্ব এবং রাষ্ট্রবিজ্ঞানী, এবং আমাদের যদিও ওনাকে অনেকে বলে আমেরিকান নাগরিক, বিদেশি নাগরিক, কিন্তু আমাদের সংবিধানের সংস্কারের তো উনি প্রধান। এবং যে ঐকমত্য কমিশন হয়েছে সেটার উপপ্রধান ডক্টর ইউনূসের পরে উনি নাম্বার 2। তো তারা যখন একটা চার্টার করবেন, চার্টারটা যে মাসে হবে, যখন সাইন হবে, তখন এটা ব্যাকডেট দিয়ে সাইন করার তো দরকার নেই। যেদিন সাইন হবে সেই মাসের চার্টার করেন, সেটা হলে ভালো শোনাবে আর কি। তো এটা করতে পারেন। আর আপনি যেটা বলছেন যে ওই যে সার্জিস আলম বলেছে যে শেখ হাসিনাকে ফাঁসিতে না লটকানো পর্যন্ত, কোট আনকোট, আমি এত একেবারে ভার্বেটিম বলতে পারছি না, তারা কোনো নির্বাচন দেখতে চান না। ওটা বোধহয় সার্জিস আলম একটু বেশি বলে ফেলেছেন, কেন শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানোর জন্য অনেকটা সময়ের দরকার হয়। বিচারিক প্রক্রিয়া একটা সময়ের ব্যাপার, এটা লম্বা সময় না, বাট একটা মিনিমাম সময় দিতে হবে। আপনি তদন্ত করবেন, আপনি চার্জশিট করবেন, সেই অভিযোগের ভিত্তিতে বিচার হবে, বিচারের রায় হবে, সেই রায়ের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন হাইকোর্টে। যে কোনো ফাঁসির আসামিও রায়, ফাঁসির ব্যাপারে আপিল করতে পারে, সেটা ফাঁসি কনফার্ম করতে হয় উচ্চ আদালত থেকে। তারপরে অ্যাপিলেট ডিভিশন আছে, অ্যাপিলেট ডিভিশনেরটা আপনি রিভিউ করতে পারবেন। তা আমরা যেটা দেখেছি যে ফাঁসির আসামিরা, আমাদের দেশে তো অনেক ফাঁসি হয়েছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ হয়েছে, এদের রায় 20 বছরে কার্যকর করা যায়নি, 10 থেকে 20 বছর লেগে যায়। তো সাজিদ আলম নিশ্চয়ই 10 বছর মিন করেননি, কারণ 10 বছর পরে উনারও তো বয়স বেড়ে যাবে, এবং 10 বছর পরে আমিও ভোটার থাকবো না, মারাই যাবো। এখন আমি 70 বছর, 80 বছর বয়সে তো আমার ভোট দেওয়ার সুযোগ আসবে না। এবং আমাদের মানুষরা তো ওই অর্থে যদি বলি 15 সাল থেকে ভোট দেয়নি, 10 বছর ভোট দেয়নি, আরো 10 বছর যদি আমরা হাসিনার ফাঁসিতে লটকানোর জন্য অপেক্ষা করতে হবে। আবার লটকানো, এখন শেখ হাসিনা ভারতে আছেন, লটকানোর জন্য তো তাকে পেতে হবে, দড়ির কাছে পেতে হবে, সেটা তো আমরা পাচ্ছি না, পাবো কিনা আদৌ জানি না। তাহলে আপনি আরো 10 বছর 20 বছর ধরে মানুষ ভোট দিতে পারবে না, এটা বোধহয় মানুষ মেনে নেবে না। মানুষ ভোট দিতে চায়। কি এখন সবচেয়ে বড় সমাধান মনে করছেন কিনা? কারণ প্রশাসন ঢেলে সাজানোর চেষ্টা চলছে, পুলিশ ঢেলে সাজানোর চেষ্টা চলছে, তাতে বরং একটা স্থবিরতা, অবিশ্বাস, সেগুলো দেখছি। তো এই ঢেলে সাজানো আসলে পুরো ঢেলে সাজানো যায় কিনা, আর নির্বাচনই এখন একমাত্র সমাধান কিনা? না, পুরা ঢেলে সাজানো তো যাবে না। পুরা ঢেলে সাজাতে হলে যে 2 লক্ষ পুলিশের যদি আপনি ঢেলে সাজাতে চান, ধরলাম আমি এই পুলিশ সবই ফেসিবাদের দোসর, ধরলাম, কিন্তু এই পুলিশে যারা চাকরি করছে, আপনি যদি ধরেন যার চাকরির বয়স 30 বছর, তাহলে ধরেন এখন 30 বছর বাদ দেন, তাহলে সে 94-95 সালে চাকরি পেয়েছে। 2001 থেকে 2006 খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন যারা চাকরিতে ঢুকেছেন তার চাকরির বয়স এখন 20 বছর, 22 বছর, 23 বছর, তাই না? আপনি তো তাহলে তাদেরকে ঢেলে সাজাবেন, তারাও কি ফেসিবাদের দোষক? তাদেরকে ফেসিবাদ রিক্রুট করেছে। তা আপনি 2 লক্ষ পুলিশ বাহিনীকে যদি সরিয়ে দিতে চান, তাহলে তো আপনাকে একটা বিপ্লব করতে হতো, এবং বিপ্লবী পার্টি থাকতো, আপনার ন্যাশনাল গার্ড টাইপের কিছু থাকতো, বা গণবাহিনী থাকতো, বা জনবাহিনী থাকতো। সেই বাহিনী দিয়ে আপনি রিপ্লেস করতে পারতেন, প্রত্যেকটা থানায় থানায় আপনি সেই বাহিনী বসিয়ে দিতে পারতেন। সেইটা করার অবস্থা তো এই গণ অভ্যুত্থানের যারা যুক্ত ছিলেন, সাধারণ মানুষ, দল, রাজনৈতিক দল এবং ছাত্ররা যারা যুক্ত ছিলেন, তারা তো সেভাবে চিন্তা করেননি। সুতরাং সেটা তো নাই আমাদের। সুতরাং এইরকম ঢেলে সাজানো যাবে না। ঢেলে সাজানো যাবে আপনি বেশি বেশি নেতৃত্ব পর্যায়ে, ধরেন পুলিশের হেডকোয়ার্টার, পুলিশের জেলা পর্যায়ে, পুলিশের থানা পর্যায়ে, সচিবালয়ের হেডকোয়ার্টারে, সচিব পর্যায়ে, আপনার ডিসি পর্যায়ে, আপনি নিচের পর্যায়ে, ইউএনও পর্যায়ে, এরকম আপনি 1000 মানুষকে রদবদল করতে পারেন, বদলি করতে পারেন। এবং কিছু লোককে তো অলরেডি ওএসডি করা হয়েছে, কিছু লোককে চাকরি থেকে বিদায় করা হচ্ছে, যেটা গুরুতর অন্যায়। 25 বছরের চাকরি থেকে বিদায় করা, এটা একটা কালো আইন। 74 সালে এই আইনটা ছিল, 2018 সালের আইনের মধ্যে এটা আছে। এটা সবসময় কালো আইন ছিল, এখনো কালো আইন। মুহিত কমিশন কিন্তু এই আইনটা বাতিল করার জন্য বলেছে। তো মুহিত কমিশন, এই যে সংস্কার নিয়ে আমরা কথা বলছি, একটা সংস্কার কমিশন একটা আইন বাতিল করার কথা বললো, আপনি ও তত্ত্বাবধায়ক সরকার এখন সেই আইনটাই ব্যবহার করছেন। খুব একটা খেলা খেলা মনে হয় না? তো তাহলে কি দাঁড়ালো? আপনি সেরকম আইনটা কেন রাখবেন, কেন ব্যবহার করবেন? তা এই ঢেলে সাজানো মানে হচ্ছে যে আপনি 1000 মানুষকে ঢেলে সাজাতে পারেন, 2000 মানুষকে রদবদল করতে পারেন। আপনি ইলেকশন করার জন্য কিছু লোককে হয়তো আপনি সচিবালয়ে করলেন, অ্যাটাচও করতে পারেন,
অ্যাটাচ করার অনেক জায়গা আছে। আপাতত ওএসডি করাও একটা খারাপ কাজ। আপাতত 6 মাস 1 বছরের জন্য ওএসডি করেন, ভবিষ্যতে এটা ঠিক করতে পারবেন। সুতরাং এটা করা সম্ভব, এইটুক ঢেলে সাজানো সম্ভব। বাট পুরাপুরি ঢেলে সাজানো, একেবারে সবকিছু বাদ দিয়ে দিব, কেউ থাকবে না, সবাইকে ফেসিবাদের দশক ট্যাগ দিয়ে দিব, ওইটা সম্ভব না। ওটাতে কাজ হবে না। ওটাতে সুরক্ষা না দেওয়া গেলে, তাদেরকে যদি নেতৃত্ব না দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের যে পরিস্থিতি উন্নতি সেটা হবে না। আমার কাছে মনে হয় নির্বাচন 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 একমাত্র সমাধান এখন। সেটা যেহেতু ফেসিবাদের উৎখাতের সাথে গণতন্ত্র যুক্ত, উল্টা শব্দটাই গণতন্ত্র, সুতরাং এখন বাংলাদেশের সমাধান হচ্ছে একটা নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে কেউ কেউ বলেন, তো নির্বাচনের মধ্য দিয়ে কি আমরা ফেসিবাদকে ফিরিয়ে আনবো নাকি? ভ্যালিড কোশ্চেন। নির্বাচনের মধ্য দিয়ে কেউ কেউ ফেসিবাদ হয়ে যান, তা আপনি নির্বাচন করবেন, তারপরে নির্বাচিত যারা হবেন তারা ফেসিবাদ হয়ে গেলে আমাদেরকে আবার আন্দোলন করতে হবে, আবার তাদেরকে বিচারিত করতে হবে। কিন্তু এই যে 24-এর গণ অভ্যুত্থানের পরে যারা নির্বাচিত হবেন তারা ফেসিবাদী হয়ে যাবেন, এরকমটা আমার মনে হয় না। ইভেন যদি আমি বিএনপির কথা বলি, যাদের ভেরি গুড চান্স আছে তারা নির্বাচিত হবেন এবং তারা সরকার গঠন করতে পারবেন, আমার কাছে মনে হয় ভেরি গুড চান্স তাদের জন্য। জামাতের খুবই স্লিম চান্স এবং এনসিপিরও চান্স খুবই স্লিম। তো এটা আমার নাগরিক হিসেবে আমার কাছে মনে হয়, মানে আমি ভোট দেওয়ার সময় হয়তো এইভাবে চিন্তা করব, অনেক মানুষ এভাবে চিন্তা করবেন। তখন তারাও কিন্তু একটা 31 দফা সংস্কার প্রস্তাব হাজির করেছিল। তারাও বলেছিল যে প্রধানমন্ত্রী 2বারের বেশি কেউ হতে পারবে না। তাদেরও আছে যে প্রধানমন্ত্রী এবং পার্টি প্রধান একসাথে কেউ হতে পারবে না। তো এরকম তাদের প্রস্তাবের মধ্যে অনেক ভালো প্রস্তাব ছিল। সুতরাং নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন, জনগণ যাদেরকে পছন্দ করবে, তারা দায়িত্ব নেওয়ার পরেই তারা ফেসিবাদ হয়ে যাবেন, এরকমটা আমার মনে হয় না। এবং এইটা বলে বলে আমরা হয়তো বলছি, আমরা এখন বলছি যে আমরা দেখেছি ইয়ার আওয়ামী শাসন দেখেছি, আমরা বিএনপি শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, তারপরে আমরা বলি না কিন্তু আমরা 71 দেখেছি। আমরা 71ও একটি দলকে কি করেছে, কি কি ভুল করেছে, কি 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 অপরাধের সাথে যুক্ত ছিল, সেটাও আমরা দেখেছি। ওটা কিন্তু আবার আমরা আমরা নীরবে বলে, মানে চুপচাপ থাকি আর কি। তো এরকম অনেক বয়ান তৈরি হচ্ছে। তো এখন এইসব কারণে আমাদের নতুন কাউকে টেস্ট করতে হবে, খুব ভালো কথা। আপনি আসেন, আপনি রাজনীতিতে আসেন, আপনি জনগণের কাছে যান, আপনার পরীক্ষা করেন আপনি নিজেকে, আপনার প্রোগ্রাম দেন, আপনার ঘোষণাপত্র দেন, আপনার গঠনতন্ত্র প্রকাশ করেন, আপনার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো প্রকাশ করেন, তারপরে জনগণকে দায়িত্ব দেন জনগণ কাকে নির্বাচিত করবে।